আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর আছেন। দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত পাবলিক লাইভ ক্লাসগুলো শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আপনাদের সাথে পাবলিক লাইভে খুব সুন্দর একটা যাত্রা শুরু হতে যাচ্ছে আমাদের। আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি বলবেন সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কাইন্ডলি একটু কষ্ট করে বলবেন, ঠিক আছে? আজ আমাদের 1 নাম্বার লেকচার। আজকে রাত 9টায় আমাদের আজকের ক্লাসটা শুরুর কথা ছিল এবং আমরা যথাসময় ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিচ্ছি। সকলে একটু যারা 26 ব্যাচের আছেন এবং 25 ব্যাচের আছেন লাইভটায় জয়েন করে ফেলেন। আজকে আমরা একদম গুণগত রসায়নের প্রথম লেকচার দিয়ে শুরু করতেছি। ধাপে ধাপে আমরা আমাদের সাইকেল 1-এর যে 3টা অধ্যায় আছে আমরা ইনশাল্লাহ পাবলিক লাইভে শেষ করে ফেলবো, সুন্দর করে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে বলবেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা কমেন্টে একটু জানাবেন এবং ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা একটু বলবেন। আমাদের সাথে অনেকেই জয়েন হয়েছেন দেখতে পাচ্ছি। সকলকে আবারও আজকের পাবলিক লাইভে স্বাগতম। আমাদের সাথে দেখতে পাচ্ছি আসিফ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আসমা, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সাউন্ড ক্লিয়ার সাউন্ড, ওকে ডান। HSC 26, গুড, ভেরি গুড। ওকে, আশা করবো বাকিরা একটু জয়েন করে ফেলবেন। আমি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে নিই, ততক্ষণ আপনারা সবাই যুক্ত হইতে থাকেন এবং আপনাদের যারা পরিচিত ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দেন যে আমাদের ক্লাসটা কিন্তু স্যার শুরু হয়ে গিয়েছে। আমাদের ক্লাসটা যে শুরু হয়ে গেছে আপনারা একটু সকলে আপনাদের ফ্রেন্ডদেরকে জানান দিয়ে দিন। দেখতে দেখতে আজকে আমাদের সেই আকাঙ্ক্ষিত, সেই প্রতীক্ষিত ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? ওকে, কয়টা লেকচার লাগবে? লেকচার যে কয়টা লাগবে ধরে রাখো 13টা লেকচার, 12-13টা লেকচার ধরে রাখো, একদম ভালো মতো শেষ করতে 12টা লেকচার বা 13টা লেকচার ধরে রাখো। ওকে ডান। মুস্তাফিজুর রহমান শিমুল, HSC 25। ওকে, শুরুতে কথা যেটা, এই পাবলিক লাইভ ক্লাসগুলো যে হবে, আমাদের যে পাবলিক লাইভ ক্লাস চলবে সেইটা আমরা ইন্ডিকেট করতেছি HSC 26 ব্যাচকে। আমরা HSC 26 ব্যাচের টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বইকে 10টা অধ্যায় যে আছে সেটাকে 4টা সাইকেলে ভাগ করছি। প্রতিটি সাইকেলে আমাদের 3টা বা 2টা এরকম করে অধ্যায় থাকবে। তো প্রথম যে সাইকেলটা আছে সেখানে আমাদের রসায়ন প্রথম পত্রের 2টা অধ্যায়, গুণগত রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এবং দ্বিতীয় পত্রের একটি অধ্যায় পরিবেশ রসায়ন থাকবে। এই 3টি অধ্যায় সাইকেল 1-এ যে থাকবে, এই সাইকেল 1টা আমি সম্পূর্ণ আমার তরফ থেকে গিফট হিসেবে ফ্রি দিচ্ছি এবং আপনাদেরকে পাবলিক লাইভ ক্লাসে এই টোটাল 3টা অধ্যায় সুন্দর মতো বোর্ড ভিত্তিক থেকে শুরু করে একদম অ্যাডমিশন স্টাইল পর্যন্ত আপনাকে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমি সুন্দর মতো শেষ করে দিব ইনশাল্লাহ। ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা আপনাদেরকে থাকবে না বা ফেস করতে হবে না। আর যেহেতু পাবলিক লাইভ অনেকেই জয়েন করতে পারে, তো বিভিন্ন রকম কমেন্ট হইতেই পারে, বিভিন্ন রকম কথাবার্তা হবে, বিভিন্ন রকম প্রশ্ন করবে। তো আপনাদের মনে যে প্রশ্নগুলো আসতে পারে, আজকে থেকে তো আর পড়াচ্ছি না, তো আপনাদের মনে যে প্রশ্নগুলো আসতে পারে সেইগুলো আমি মোটামুটি জানি যে কি কি প্রশ্ন আসতে পারে। তো ক্লাসটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। কারণ আমি যদি কমেন্ট পড়ে সময় লস করতে চাই, আপনার কি ইউটিউব চ্যানেল আছে? স্যার জি, ইউটিউব চ্যানেল আছে। এই ক্লাস শেষ হওয়ার পরে রাতেই প্রতিটি ক্লাস শেষ হওয়ার পরেই দেখবেন রাত্রে আমি এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপনারা চাইলে ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে ক্লাসগুলো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যেটা মেইন কথা বলতেছিলাম যে কমেন্ট পড়তে গেলে অনেক সময় লস হবে, তো সেই সময়টা বাঁচানোর জন্য আর যেহেতু পাবলিক লাইভ, এই কারণে আমরা কি করব, আমি আপনাদেরকে ক্লাসটা শেষ করব এবং আপনার মনে যে প্রশ্নগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। এর পরেও কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে বা কোনোটা বুঝতে সমস্যা হয়, আপনি কি করবেন, আপনি ইউটিউবে যে আমি আপলোড করে দিব এখানে কমেন্টে, অথবা এখানে আমাদের যে লাইভ চলতেছে এখানে কমেন্টে আমাকে একটু মেনশন করে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। আমার মডারেটর প্রশ্নগুলো কালেক্ট করে আমাকে দিবে, আমি আপনাদের ক্যান্সারগুলো দিয়ে দিব, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই।
ভাই আমাদের পেইড কোর্স কবে আসবে? আপনাদের সাইকেল 1 এর 3টা অধ্যায়, গুণগত রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং পরিবেশ রসায়ন, এই 3টা অধ্যায় ফ্রি দেব। এবং আপনাদের যেহেতু ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল, আপনাদের যথাসময়ে অর্থাৎ সামনের মাসে সাইকেল 2 চলে আসবে। হ্যাঁ, সামনের মাসের শেষের দিকে সাইকেল 2 পেয়ে যাবেন, ওইটা পেইড কোর্স। সাইকেল 2, 3, 4 এই 3টা সাইকেল আপনাদের পেইড কোর্স হবে, আর সাইকেল 1টা আমি আপনাদেরকে ফ্রি দিতেছি। এই 3টা অধ্যায় একদম ফ্রি পড়ায় দিব, এবং অন্য অধ্যায়গুলো যেগুলো আপনাদের কলেজে থাকবে, যেমন এর পরের সাইকেলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থাকবে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। আর ওই অধ্যায়টা কোনো একদম গোজামিল পড়া দিলে চলবেই না স্যার। ওই অধ্যায় প্রত্যেকটা মৌল অনুযায়ী প্রত্যেকটা পরমাণুকে ইন্ডিকেট করে পড়তে হবে, বস হইতে হবে, তাহলে জৈব যৌগ বা কেমিস্ট্রি আপনি ফিল করতে পারবেন বা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো আমাদের পেইড কোর্সটা আসবে ইনশাল্লাহ সামনের মাসে সাইকেল 2, আর আমাদের সাইকেল 1টা আমি আপনাদেরকে পড়াইতেই থাকবো প্রতি সপ্তাহে 2 দিন, রবিবার এবং মঙ্গলবার আপনাদের সাইকেল 1 এর এই 3টা অধ্যায়ের ক্লাস চলতেই থাকবে। আশা করি আপনারা প্রশ্ন অ্যান্সার পেয়ে গেছেন। সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আজকে থেকে তো পড়াইতেছি না, অনলাইনেও তাও দেখতে দেখতে 4টা ব্যাচ হয়ে যাইতেছে। হ্যাঁ, তো আপনারা টেনশনের কোনো কারণ নাই, যেহেতু তাদেরকেও শেষ করতে পারছি সুন্দর মতো, সুন্দর একটা রেজাল্ট করাইতে পারছি, আপনাদেরও পারবো, চিন্তা কোনো কারণ নেই। তো আজকে আমাদের গুণগত রসায়নের প্রথম লেকচার। গুণগত রসায়নের ফার্স্ট যে টপিকটা আসে পরমাণু এবং তার কণিকা, এই টপিকটা অনেকে বাদ দেয় বা অতটা খেয়াল করে না, বা বেশিরভাগ পড়ে না, যে 9-10 পড়ছি ঠিক আছে। কিন্তু আমার কাছে পড়তে হলে আপনার সবার আগে মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় বেসিকে ঘাটতি রাখা যাবে না, কোনো জায়গায় ফাঁকিবাজি বা কোনো টপিক বাদ দিয়ে চলে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি একটু দেখা গেল অন্যদের চেয়ে 3-4টা ক্লাস বেশি নেই, কিন্তু কোথাও কোনো গ্যাপ রেখে আমি আগাই না, এবং কোনো কিছু হুবহু মুখস্থ আমি পড়াই না, আমি কোনো সূত্র প্রমাণ ছাড়া পড়াই না। একান্তই যেটা আপনার টোটালি নাই, লাগবেই না, ওই টাইপের বাদে মোটামুটি সব সূত্র আমি প্রমাণ করে একদম বেসিক স্ট্রং করে পড়াই, কারণ এর ফল আপনি ভবিষ্যতে পাবেন। 9-10-এ যে একটু গ্যাপ রাখছেন, কলেজে টের পাবেন যে ওই গ্যাপটার জন্য আপনি সমস্যা ফেস করতেছেন, করতে হবেই স্যার, ফাঁকিবাজি করলে তার একটা মাসুল দিতে হবেই। সেম ভাবে কলেজে আপনি যদি বলেন যে স্যার 80 পাইতে হবে, খুবই সোজা। এই গুণগত রসায়নের আমি বলে দিই, আপনার গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা আর বর্ণালিমিতির যে অঙ্ক আছে, এটা পড়লে একটা সৃজনশীল পাবেন। আর দ্রাব্যতা গুণফল আছে না, অদক্ষেপের অঙ্ক, ওই দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, ওই পার্টটা পড়লে, দ্রাব্যতা এবং কেএপি কেএসপি পড়লে আপনি একটা প্রশ্ন পেয়ে যাবেন। আর মাঝে মাঝে আয়ন শনাক্ত থেকে 3 মার্কে গতে প্রশ্ন আসে। এই, হ্যাঁ, তো আমি আপনাকে বলে দিতেছি, আপনার কিন্তু এই অধ্যায় থেকে যদি বলেন যে স্যার পরীক্ষায় কি আসবে, আমাদের কলেজে কি আসবে, আমার বোর্ডে কি আসবে, আপনাদের কোয়ান্টাম সংখ্যা এখান থেকে আসবে, গতে অরবিটাল সংখ্যা নির্ণয় করো, ঘতে আসবে বর্ণালিমিতির অঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, বর্ণালী বের করতে বলবে, এই টাইপের প্রশ্ন। এবং আপনার আরেকটা পার্টের প্রশ্ন কি আসবে, দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল যে পার্টটা আছে, এটা পড়লে আপনার একটা সৃজনশীল। আর সাথে মাঝে মাঝে আপনাদের আয়ন শনাক্ত বা 3টা নীতি আছে, আউটবাউ নীতি, পলির বর্জন নীতি, হুন্ডের নীতি। এই মোটামুটি দেখেন 4-5টা টপিক পড়লে কিন্তু আপনার অধ্যায় শেষ। আপনি এখানে 80 তোলা কোনো বিষয় না, আপনাদের পুরো কেমিস্ট্রি বই থেকে আমি জানি কি প্রশ্ন আসবে, আপনারা পড়তে পড়তে বুঝে ফেলবেন যে অধ্যায় সামারি কি। বাট ওই প্রিপারেশন নিলে শুধুমাত্র কলেজে বা বোর্ডে A+টাই আসবে। বাট আপনার যে কেমিস্ট্রি যে পড়াটা, আসল যে তোমার পড়াটা, এটা আপনি কখনো ফিল পাবেন না। আপনি ভর্তি পরীক্ষায় যে মারাত্মকভাবে আটকে যাবেন। কেননা আপনি লাস্ট 3 মাসে শিখতে হবে এতটুকু জায়গার ভিতর কিভাবে অঙ্ক করতে হয়, লাস্ট 3 মাসে শিখতে হবে আপনার ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয়, লাস্ট 3 মাসে আপনার এক এক দিন এক একটা অধ্যায় শেষ করতে হবে। তখন আপনি ওইগুলা পড়বেন না, তখন আপনি আবার শুরু থেকে বেসিক পড়া শুরু করবেন। এই কারণে আমি পড়াই একদম কলেজ লাইফ থেকে, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আমি একদম অ্যাডমিশনের পড়া 60% কাভার করে পড়াই, এবং ওই অনুযায়ী আগাই। কথা আশা করি বুঝতে পারছেন, আশা করি কথা বুঝতে পারছেন। তো কোন স্যারের বই লাগবে ভাইয়া? আচ্ছা, বইয়ের বিষয়ে আপনার কলেজে যা বলে বা আপনি যেটা মনে হয় এটা কিনেন, কোনো সমস্যা নাই। আমার ক্লাস যারা করবেন আপনাদের একটা আলাদা খাতা থাকবে। হ্যাঁ, আমার অফলাইন হোক বা অনলাইন হোক, আপনারা গ্রুপ এগুলো চেক করলেই পাবেন। এবং আমার অফলাইন প্রত্যেকটা ব্যাচে আপনি আমার যে কোনো স্টুডেন্টের খাতা চেক করলে দেখবেন যে আমার জন্য একটা আলাদা খাতা আছে, এবং ওর খাতা ওইটা ওর বই থেকে দামি। কেন? কারণ বইতে কিছু কিছু জায়গায় সিকোয়েন্স আমার কাছে ভালো লাগে না, বা আমি বইয়ের সিকোয়েন্সে পড়াই না, আমি আমার একটা স্টাইলে পড়াই সব সময়।
তো আপনি একটা আলাদা খাতা বানাবেন, ওই খাতাটায় শুধুমাত্র আমার লেকচারটা থাকবে, আমি যা পড়াবো ওই লেকচারটা খাতায় সুন্দর মতো নোট করবেন আর পড়বেন। ওই খাতাটা পরীক্ষার আগে আপনার থাকলে কাছে আর কিচ্ছু ইনশাল্লাহ লাগবে না। ঠিক আছে, আশা করি আপনাদের কথা ক্লিয়ার। এবং আপনার কলেজ যেটা বলে গুহ স্যারের বই হইতে পারে, হ্যাঁ, তারপরে আপনার সঞ্জিত স্যারের বই, সঞ্জিত কুমার গুহ, তারপরে হাজারি স্যারের বই হতে পারে, কবির স্যারের বই হতে পারে, আপনার ইচ্ছা। যদি চান সহজ ভাষায় কোন বইতে লেখা, তাহলে কবির স্যারের বইটা কিনবেন। আর তার সাথে হাজারি স্যারের বইটা মেডিকেল এবং ঢাকা ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। কারণ গত বছর ঢাকা ভার্সিটি যে পরীক্ষা হইলো সেখানে গুহ স্যারের, সরি, হাজারি স্যারের বইয়ের লাস্ট যে অনুশীলনী থাকে ওইখান থেকে 25টার ভিতর 23টা প্রশ্ন হুবহু আসছে। তো এই কারণে আপনি হাজারি স্যারের বই তার সাথে কবির স্যারের বইটা পড়তে পারেন। ঠিক আছে, হাজারি স্যারের বই তার সাথে কবির স্যারের বইটা পড়তে পারেন। ওকে, ডান। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এর মধ্যে প্রথম যে টপিকটা আছে পরমাণু। তো পরমাণু আসছে কোথা থেকে, তার আগে আমরা একটু পদার্থ নিয়ে কথা বলি। আমরা ছোটবেলা থেকে পদার্থ বা ম্যাটার নিয়ে পড়ছি। তো পদার্থ কয় প্রকার আমরা জানি পদার্থ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মৌলিক এবং আরেকটা হলো যৌগিক। একটা মৌলিক পদার্থ আর একটা কি পদার্থ? আর একটা যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কারা? যাদেরকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া, ওই পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু পাওয়া যায় না। যেমন ধরেন নাইট্রোজেন অণু N2O2। দেখেন এখানে আপনি নাইট্রোজেন অণু N2 কে যতই ভাঙেন না কেন আপনি শুধুমাত্র নাইট্রোজেনই পাবেন। তো যাদেরকে ভাঙলে অন্য কোনো পদার্থ বা পরমাণু পাওয়া যায় না তারা হলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যাদেরকে ভাঙলে একাধিক, দুইয়ের অধিক কি পাওয়া যায়? মৌল বা পরমাণু পাওয়া যায়। যেমন ধরেন কার্বন ডাই অক্সাইড, আপনি কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে এখানে কার্বন পরমাণুও পাবেন, অক্সিজেন পরমাণুও পাবেন। তাহলে যাদেরকে ভাঙলে দুই বা ততোধিক মৌল বা পরমাণু পাওয়া যায় তারা হলো যৌগিক পদার্থ। আর যাদেরকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তারা মৌলিক পদার্থ। ক্লাস 9-10 কিন্তু পড়ছেন। গেল। এবার আসেন পরমাণু কি। এই যে মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। এটা আপনারা কিন্তু ছোটবেলায় পড়ছেন, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। তো এখন তো একটু বড় হয়েছেন, কলেজে উঠছেন, তো এখন তো 9-10 সংজ্ঞা পড়লে হবে না, একটু বড় করেই পড়তে হবে। তো আপনারা মনে রাখবেন পরমাণুর সংজ্ঞাটা কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই। তুমি কি পরমাণুকে খালি চোখে দেখো বা খালি হাতে ধরতে পারো না? তো এই কারণে বলছি পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কি নাই, যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, তাদেরকে পরমাণু বলে। ধরো একটা রাসায়নিক বিক্রিয়া N2 প্লাস 3H2 উৎপন্ন করলো অ্যামোনিয়া 2NH3। দেখেন রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু পরমাণুগুলো অংশগ্রহণ করতেছে, রাসায়নিক বিক্রিয়ার মূল একক হিসাবে কিন্তু পরমাণুগুলো অংশ নিচ্ছে। তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার কি নাই, কোনো স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় মূল একক হিসাবে বা ক্ষুদ্রতম একক হিসাবে, দেখেন রাসায়নিক বিক্রিয়া আপনি যেই বিক্রিয়ায় ঘটান না কেন ক্ষুদ্রতম একক হিসাবে কিন্তু পরমাণুগুলোই থাকতেছে। তাহলে ক্ষুদ্রতম একক হিসাবে রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারে তাকে পরমাণু বলে। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমি বলছি যে শুরুতে কমেন্ট গুলো আমি দেখতেছি, কার কি প্রশ্ন আসতে পারে আমি দেখবো, আমি অ্যান্সার গুলো পেয়ে যাবেন আমার ক্লাসে, কিন্তু কমেন্ট পড়ে আমি সময় লস করতেছি না, এই আর কি। হ্যাঁ, আপনারা আপনাদের মনের কথা বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলবেন, আমি দেখবো, বাট আমি জাস্ট টাইমটা লস করবো না। এবার আসি, গেল তো পরমাণু। এবার আসি পরমাণুর মূল কণিকা কয় প্রকার। পরমাণুর মূল কণিকা হইল স্যার 3 প্রকার। পরমাণুর মূল কণিকা কয় প্রকার? পরমাণুর মূল কণিকা 3 প্রকার। কি কি? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর কম্পোজিট বা ভারী কণিকা। তাইলে
পরমাণুর মূল কণিকা কয় প্রকার? অনেকে আবার মাথায় চলে আসে যে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। না, পরমাণুর মূল কণিকা 3 প্রকার: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট বা ভারী কণিকা। প্রথমে স্থায়ী মূল কণিকা। স্থায়ী নাম শুনেই বুঝতেছি ফিক্সড, পার্মানেন্ট। যেই কণাগুলা প্রত্যেকটা মৌল বা পরমাণুর মধ্যে অবশ্যই থাকবে। হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল কয়টা? 118টা। তো যেই কণাগুলা প্রত্যেকটা মৌল বা পরমাণুর মধ্যে অবশ্যই থাকবে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। তো এই ভদ্রলোকেরা হলো আবার 3 জন। এই স্থায়ী মূল কণিকা কয়টা? স্থায়ী মূল কণিকা 3টা। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণুর মূল কণিকা 3 প্রকার: স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট। স্থায়ী মূল কণিকা কাকে বলে? যেই কণাগুলা প্রত্যেকটা মৌল বা পরমাণুর মধ্যে অবশ্যই থাকবে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। এই স্থায়ী মূল কণিকা আবার 3টি। কি কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এরা প্রত্যেকটা মৌল বা পরমাণুর মধ্যে অবশ্যই থাকবে। একটা ব্যতিক্রম আছে, যেটা অ্যাডমিশন টেস্টে, মেডিকেল বা ভার্সিটিতে বেশি আসে। একটা ব্যতিক্রম আছে, সেই ভদ্রলোকের নাম কি? সেই ভদ্রলোকের নাম হলো হাইড্রোজেন। এই হাইড্রোজেন ভদ্রলোকের ইলেকট্রন এবং প্রোটন থাকলেও কোনো নিউট্রন নেই। হাইড্রোজেন ভদ্রলোকের ইলেকট্রন এবং প্রোটন থাকলেও কি নাই স্যার? কোনো নিউট্রন নাই। কিন্তু কথা ছিল যে স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রত্যেকটা পরমাণু বা মৌলের মধ্যে অবশ্যই থাকবে। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হলো অস্থায়ী মূল কণিকা। এই অস্থায়ী মূল কণিকার নাম শুনেই বুঝতেছি অস্থায়ী। তার মানে কি? থাকতেও পারে, নাও থাকতে পারে। যেই কণাগুলো কি পরমাণু বা মৌলের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, এরা অস্থায়ী। তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। এরা আছে প্রায় 200টার মতো। কয়টা স্যার? 200টার মতো। তো এখান থেকে কিছু নাম আমি তোমাদেরকে লিখে দিতেছি: মিউন, মেসন, বোসন, পাইওন, পজিট্রন, নিউট্রিনো। স্যার এগুলো তো জানি, এগুলো তো কত আগেই পড়ে ফেলছি। কিন্তু আমাদের তো একটা সাইকেল, এটা একটা সাইকেল। মানে কি? তোমাকে টোটাল এই অধ্যায় A to Z কমপ্লিট করাইতে হবে। তো এই কারণে আমি একদম একটা কোর্সের মধ্যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব ঠিক শেষ করে দিব। ঠিক আছে? কোনো কিছু বাদ রাখবো না। হ্যাঁ, আর এই ক্লাসগুলো প্রতি সপ্তাহে 2 দিন করে চলতেই থাকবে। আপনারা কি করবেন? আপনারা রবি এবং মঙ্গলবার রাত 9টায় পাবলিক লাইভ হবে, আপনারা ক্লাসগুলো করে ফেলবেন। আর আপনাদের অন্য যে অধ্যায়গুলো আছে বা অন্য যে সাইকেল, সেটা তো লেট করা যাবে না। হ্যাঁ, এইটা চলতেই থাকবে ফ্রি লাইভ। আর তার সাথে আপনাদের সামনের মাসে আপনাদের সাইকেল 2 চলে আসবে। এরকম করে প্রত্যেকটা সাইকেল আপনারা সুন্দর মতো কি করবেন? এনরোল করবেন, আপনাদের অন্য অধ্যায়গুলো সুন্দর মতো শেষ করে ফেলবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, ডান। এবার আসেন অস্থায়ী মূল কণিকা বুঝতে পারলাম। এবার আসেন কম্পোজিট বা ভারী কণিকা। স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা বাদেও কিছু কণা আছে যারা অত্যন্ত তেজস্ক্রিয় এবং ভারী, তাদেরকে কম্পোজিট বা ভারী কণিকা বলে। তাদেরকে আমি কমেন্টগুলো পড়তেছি না, আমি তো বললামই। হ্যাঁ স্যার, আপনি আচ্ছা, আমি কমেন্টগুলো পড়তেছি না কেন? আমি তো বললাম এটা যেহেতু একটা কোর্স ফ্রি করাচ্ছি, এবং আপনাদের মনে যত প্রশ্ন আসতে পারে সেগুলো অ্যান্সার আমার ক্লাসে পেয়ে যাবেন। তারপরেও প্রশ্ন থাকলে আমি বলে দিছি ইউটিউবের কমেন্টে বা আপনার ফেসবুক এখানে কমেন্ট করবেন আমাকে মেনশন করে। আমার মডারেটর আপনার প্রশ্ন কালেক্ট করে আমার কাছে দিয়ে দিবে, আমি অ্যান্সার দিয়ে দিব। কিন্তু কমেন্ট পড়ে আমি সময়টা লস করব না, কারণ এই ক্লাসটা আবার ইউটিউবে আপলোড হবে, তারাও আবার ক্লাসটা করবে। তো ওইখানে আবার টাইম লস হলে কিন্তু জিনিসটা ভালো দেখাবে না। ঠিক আছে? আর পাবলিক লাইভ বিভিন্ন মানুষ জয়েন করবে, এই কারণে আমরা কমেন্টটা একটু আমি ইগনোর করতেছি। আপনারা বলেন, আমি দেখতেছি, বাট অ্যান্সার দেব না। এবার আসেন কম্পোজিট বা ভারী কণিকা কি? স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকা বাদেও কিছু কণিকা আছে যারা অত্যন্ত তেজস্ক্রিয় এবং ভারী, তাদেরকে কম্পোজিট বা কি বলে? ভারী কণিকা বলে। এরা হলো 2টা স্যার। এই ভদ্রলোকের আবার কয়জন? এই ভদ্রলোকের আবার 2জন। কি কি? আলফা কণা এবং ডিউটেরন কণা। আলফা কণা এবং কি স্যার? আলফা কণা এবং ডিউটেরন কণা। ঠিক আছে? এখন
তুমি যদি জাস্ট মুখস্থ করতে চাও তাহলে তুমি কি করবা, এই স্থায়ী মূল কণিকা 3টা আর কম্পোজিট কণিকা 2টা, এই 5টা মনে রাখবা। তাইলে এছাড়া বাকি যা আছে সবাই অস্থায়ী, তাহলে তোমার আর এত মুখস্থ করা লাগতেছে না। তাইলে স্থায়ী মূল কণিকা কারা, যেই কণিকাগুলো প্রত্যেকটা মৌল বা পরমাণুর মধ্যে অবশ্যই থাকবে তারা স্থায়ী মূল কণিকা। এরা 3টা, ইলেকট্রন, প্রোটন এবং কে নিউট্রন। অস্থায়ী কারা, অস্থায়ী হলো পরমাণু বা মৌলের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। এরা কয়জন, এরা প্রায় 200টার মতো আছে। আমরা কিছু নাম লিখে দিছি, কি কি, মিউন, মেসন, বোসন, পাইও, নিউট্রন, অ্যান্টি নিউট্রন, পজিট্রন, এগুলো ইত্যাদি আছে। আপনারা জাস্ট একবার চোখ বুলাবেন। দেন কি, স্থায়ী এবং অস্থায়ী বাদে কিছু কণিকা আছে যারা অত্যন্ত তেজস্ক্রিয় এবং ভারী, তাদেরকে কম্পোজিট বা ভারী কণিকা বলে। এরা 2টা আলফা কণা এবং কি ডিউটেরন কণা। এখন আপনারা এইটা শুধু মুখস্থ করলে হবে না, আমি প্রথমেই বলছি আমি একদম প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে বেসিক স্ট্রং করেই পড়াই। আমার এটা ক্লাস 2-3টা বেশি লাগলো, আমার এটাই স্টাইল, আপনাদের আশা করি সমস্যা হবে না। এবার একটু আমরা দেখবো আলফা কণা এবং ডিউটেরন কণা জিনিসটা কি। শুধু তো মুখস্থ করলে হবে না, আলফা কণা, আলফা রশ্মি তো জীবন অনেক পড়লাম, আসলে আলফা কণা জিনিসটা কি? যারা জানেন একটু কমেন্টে বলেন, আমি দেখবো, আমি নামগুলো দেখবো। যারা জানেন বলেন আলফা কণা কি, আলফা কণা কি? আলফা কণা ভদ্রলোককে, আলফা কণা ভদ্রলোক হইল হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণ করলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকেই আলফা কণা বলে। তাহলে আলফা কণা কাকে বলে? আমরা জানি হিলিয়াম ভদ্রলোক যে আছে, হ্যাঁ, এই হিলিয়াম ভদ্রলোকের আমরা জানি তার পারমাণবিক সংখ্যা কত? 2। তার মানে তার কাছে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তার 2টা ইলেকট্রন আছে, 2টাই যদি আমি অপসারণ করে বের করে নেই তখন কি হবে? তখন হিলিয়াম 2+। আমরা ছোটবেলা থেকে পড়তেছি ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? হ্যাঁ, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস হয়। তার মানে ইলেকট্রন যখন সে ত্যাগ করে বা অপসারিত হয় তখন সেটা পজিটিভ চার্জ বাড়তে থাকে। তাইলে হিলিয়ামের কাছে আছে 2টা ইলেকট্রন, আমি যখন 2টা ইলেকট্রন অপসারণ করলাম তখন He2+, তার মানে তার 2টা ইলেকট্রনই নাই। এখন শুধুমাত্র তার কি আছে? প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ তার নিউক্লিয়াসটা আছে, ইলেকট্রনকে আমি সরাই নিছি। আর এটাকেই বলছি আমি আলফা কণা। হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণ করলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকেই কি বলে? তাকেই আলফা কণা বলে। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, ডান ডান। তাহলে আমি আলফা কণার পাশে কি লিখতে পারি শর্টটা মনে রাখার জন্য? আমি জাস্ট এইটা লিখতে পারি, তাই না? হিলিয়াম 2+, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসছে। নিচের কোনটি আলফা কণা? 2018 সালে আসছে, এছাড়া অন্যান্য বারে আসছে। নিচের কোনটি আলফা কণা? বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় ঘুরে ফিরে আসছে এবং আপনাদের এক এক সময় এক এক রকম অপশন থাকে। তো এই ভদ্রলোককে চিনে রাখতে হবে, এটা হলো কি কণা? আলফা কণা। পরেরটা কি বলছি? পরেরটা বলছি ডিউটেরন কণা। কি কণা? ডিউটেরন কণা। ডিউটেরন কণা। ডিউটেরন কণা কোন ভদ্রলোক? আমরা ছোটবেলায় পড়ছি হাইড্রোজেন যে ভদ্রলোক আছে তার আইসোটোপ যখন আমি পড়ছিলাম, আমি 3টা আইসোটোপের নাম পড়ছিলাম, পোর্টিয়াম, ডিউটেরিয়াম, টিট্রিয়াম, মনে আছে? আছে। তো হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ যে আছে সেই 3টা আইসোটোপের ভিতর ডিউটেরিয়াম, যে আমরা 3টা নাম পড়ছিলাম, সে ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকেই বলা হয় ডিউটেরন কণা। ডিউটেরিয়ামের নিউক্লিয়াসকেই বলা হয়
ডিউটেরিয়াম কণা। স্যার বুঝে নাই। দেখেন হাইড্রোজেনের কয়টা আইসোটোপের নাম পড়ছে আমরা ছোটবেলায়? 3টা। কি কি? হাইড্রোজেনের 3টা আইসোটোপ পড়ছিলাম। কি কি পড়ছিলাম? পড়ছিলাম প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এটা হলো প্রোটিয়াম, এটা হলো ডিউটেরিয়াম, আর এটা হলো কি স্যার? ট্রিটিয়াম, তাই না? জি। তো এই ভদ্রলোকটা হলো ডিউটেরিয়াম। এই ভদ্রলোকটা কি? ডিউটেরিয়াম। এটাকে ভারী হাইড্রোজেনও বলা হয়। কি বলা হয় স্যার? এটাকে ভারী হাইড্রোজেনও বলা হয়। কি বলা হয়? ভারী হাইড্রোজেন। আমরা ভারী পানি পড়ি না, আমরা বিভিন্ন অধ্যায় পড়তে গেলে কিন্তু একটা শব্দ আসে ভারী পানি। এই ভারী পানি কি? D2O। D2O এটাই হলো সেই ভারী পানি। হ্যাঁ, ভারী পানি। ঠিক আছে, এই ভারী হাইড্রোজেন নিয়ে কি হয়? ভারী পানি। তো এই যে ডিউটেরিয়াম ভদ্রলোক আছে, এই ডিউটেরিয়াম ভদ্রলোক মানে কি? হাইড্রোজেন এইটা। জি। তো হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আমি যদি তার কাছ থেকে একটা ইলেকট্রনই বের করে নেই, তখন কি দাঁড়াইলো? তখন দাঁড়াইলো হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে কি হবে? এই ভদ্রলোক দাঁড়াবে। তার মানে তার কাছে এখন কোন ইলেকট্রন আছে না, শুধুমাত্র কি আছে? নিউক্লিয়াসটা আছে, প্রোটন আর নিউট্রনটা আছে। তাইলে এই যে হাইড্রোজেনের আইসোটোপ যে ডিউটেরিয়াম আছে, সেই ডিউটেরিয়ামের যে শুধুমাত্র নিউক্লিয়াসটা, একটা ইলেকট্রন ত্যাগ করে শুধুমাত্র যে নিউক্লিয়াসটা থাকে, এটাকেই বলা হয় ডিউটেরন কণা। তাহলে এটাও আমি চিনে রাখতে পারি কিভাবে? এটাও কিন্তু আমাকে চিনে রাখতে হবে যে তাহলে ডিউটেরন কণা মানে কি? ডিউটেরন কণা মানে হইল এই যে এই সংকেতটা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আমার অনেক স্টুডেন্ট ঘুরতে আসছে, অনেকে সালাম দিছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমি আমি ভালো আছি, আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন। হ্যাঁ, ওকে, ডান ডান। তাহলে কম্পোজিট বা ভারী কণিকা কয়টা? 2টা। কি কি? আলফা কণা এবং কি কণা? ডিউটেরিয়াম কণা। এবং দুইজনের পরিচয় কিন্তু আমি সুন্দর মতো দিয়ে দিছি। ঠিক আছে, দুইজনের পরিচয় কিন্তু আমি সুন্দর মতো কি করছি? সুন্দর মতো দিয়ে দিছি। আশা করি আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, সমস্যা নাই। যারা দেরিতে জয়েন করছেন টেনশনের কোনো কারণ নাই। মাত্র 2টা স্লাইড পড়াইছি, এখনো অনেক কিছু আছে, আরো ক্লাস তো অনেক আছে, টেনশনের কোনো কারণ নেই। একটু দেখে নিন এইটুক। এবার আসি তারপরে স্থায়ী মূলকণিকা যে 3জন আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবার তাদের নিয়ে একটু কথা বলি। এই কথাগুলো কেন লাগবে? আমাদের এমসিকিউ তো লাগবে, আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে তখন এই মানগুলো আমার দরকার হয়। তো এই মানগুলোকে আমরা একটু মনে রাখতে হবে। প্রথমে যে ভদ্রলোক নিয়ে কথা বলবো, প্রথমে একটু ইলেকট্রন নিয়ে কথা বলি। ইলেকট্রন আবিষ্কার করছে কে? ইলেকট্রন আবিষ্কার করছে 1897 সালে। 1897 সালে কোন ভদ্রলোক? জে জে থমসন। হ্যাঁ, জে থমসন। আমরা থমসনের কিন্তু পাম্পুডিং মডেলও পড়ছি না? পড়ছি। এটা কিন্তু কত সালে করছে? হ্যাঁ, 1897 সালে। তো আমরা যখন পরমাণু মডেল পড়বো তখন কিন্তু তরমুজ মডেল বা পাম্পুডিং মডেল পড়বো না? পড়বো। এটা কিন্তু কার? থমসন ভদ্রলোকের। ঠিক আছে, আচ্ছা। তো বিজ্ঞানী থমসন 1897 সালে কি করছে? ইলেকট্রন আবিষ্কার করছে, কিন্তু সে কিন্তু তার নাম দিতে পারে না। হ্যাঁ, সে জাস্ট একটা ক্যাথোড রশ্মি পরীক্ষা করছে। ক্যাথোড রশ্মি পরীক্ষা করে দেখছে কিছু একটা উপস্থিতি এখানে আছে, কিন্তু নাম দিতে পারে নাই। সে বুঝছে এখানে ইলেকট্রন আছে, এটার নাম যে ইলেকট্রন সেটা দেয় নাই। সেটা কে দিছে? সেই নামটা দিছে বিজ্ঞানী জে স্টোনি। কে দিছে সে নামটা? সেই নামটা দিছে বিজ্ঞানী জে স্টোনি। তারপরে বিজ্ঞানী জে স্টোনি নাম দিছে, এটার নাম হবে হলো ইলেকট্রন। সে আবিষ্কার করছে। তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখবা আমার এই প্রমাণগুলো করা আছে, যে তোমরা যে মুখস্থ করো যে ইলেকট্রন আবিষ্কার হয়েছে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষা টরীক্ষা যা আছে, আমি তো বলছি আমি কোনো সূত্র মুখস্থ করাই না, সূত্র আমি প্রমাণ করি, এবং বেশিরভাগ জিনিস আমি সব আপনাদেরকে প্রমাণ করে বা ক্লিয়ার করেই যাব। তো এই ক্যাথোড রশ্মি পরীক্ষা আমার ইউটিউবে বিভিন্ন জায়গায় আছে। এছাড়াও আগে আপনাদের মেন সিলেবাসটুকু শেষ করব, এরপরে এক্সট্রা যে কোর্সগুলো আপনার মনে আসে, বিভিন্ন কথাবার্তা, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষাগুলো যে আছে কেমিস্ট্রি, এইগুলো আমি আপনাদের আস্তে আস্তে ইউটিউবে দিয়ে দিব। কিভাবে হয়েছে, কিভাবে চিন্তা করছে, কেমনে আসলো, দিব। হ্যাঁ, আচ্ছা। তো ইলেকট্রন আবিষ্কার করছে কে? বিজ্ঞানী জে জে থমসন 1897 সালে। আর নামকরণ করছে কে? বিজ্ঞানী জে স্টোনি। জে স্টোনি কি করছে? নামকরণ করছে। এরপর আমাদের জানতে হবে ইলেকট্রন থাকে কোথায়। আমরা জানি একটা পরমাণুর
আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে কে থাকে? কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, এবং ইলেকট্রন গুলো কোথায় থাকে? কক্ষপথে থাকে, তাই না? জি। তাইলে এর অবস্থান কোথায়? অবস্থান হলো কক্ষপথে। এবং এর চার্জ কি? ইলেকট্রন কি কি চার্জ? ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ যুক্ত। কি চার্জ যুক্ত স্যার? ঋণাত্মক চার্জ যুক্ত। আমরা জানি ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, তাই না? জি। চার্জের মান কত? চার্জের মান কত? চার্জের মান হইল স্যার -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব, বা -1.60 ইন্টু 10⁻20 EMU, অথবা -4.80 ইন্টু 10⁻10 ESU। আমি বাজারে যে বলতে পারি আমার এই 1 কেজি আলু দেন, আমি বাজারে যা বলতে পারি আমার এই 1000 গ্রাম আলু দেন, অথবা আমি বাজারে যা বলতে পারি আমাকে 4 পোয়া আলু দেন। হ্যাঁ, তো একক গুলার কারণে মানগুলা চেঞ্জ হয়েছে। কেজির ক্ষেত্রে 1 কেজি হয়ে গেছে, গ্রামের ক্ষেত্রে 1000 হয়ে গেছে, পোয়ার ক্ষেত্রে 4 হয়ে গেছে, কিন্তু জিনিসটা তো সেমই। 1 কেজিতে আমার যতটুকু দিবে 1000 গ্রামের কাছাকাছি দিবে, 4 পোয়াতে তাই দিবে, তাই না? জি। সেম ভাবে আমাদের এই ছোটবেলায় তো আমরা শুধুমাত্র চার্জের একক কুলম্ব পড়ছি, কিন্তু এই কলেজে ওঠার পরেই এককের খেলা আর খেলা স্যার। যেমন ফিজিক্সের খুবই নর্মাল একটা সূত্র, F=ma। বলের একক নিউটন, সবাই জানে। বুয়েটে একটা প্রশ্ন আসছে যেখানে এককটা দিছে বলের ডাইন। এমন অনেক স্টুডেন্ট পাইছে আমি যে ডাইন এটা আবার কি, আসে বহুত ফাঁকিবাজ আছে, ডাইন শুনেই নাই। তো বলের এসআই একক নিউটন, বাট সিজিএস একক হলো ডাইন। তো এরকম ভাবে শিখতে হবে স্যার। হ্যাঁ, আমাদের কলেজ থেকে একদম দেখবেন এককের খেলা, এককের কনসেপ্ট ক্লিয়ার না হইলে আপনি ধরা খাবেন মারাত্মক ভাবে। ঠিক আছে? তো আমাদের এই চার্জের এসআই একক হলো কুলম্ব, চার্জের এসআই একক হলো কুলম্ব, আর এইটা হলো ইএসইউটা হলো সিজিএস এককে। কোন এককে? সিজিএস এককে। এই দুইটা একক আমাদের একটু অ্যাটলিস্ট মুখস্থ রাখা লাগবে, মনে রাখা লাগবে। ঠিক আছে? তাইলে ইলেকট্রনের চার্জের মান এই কুলম্ব এককে -1.60 10⁻19, ইএমইউ এককে -1.60 10⁻20, আর ইএসইউ এককে -4.80 10⁻10। আর পূর্ণরূপ কি, অ্যাব্রিভিয়েশন কি? ইএমইউ এর পূর্ণরূপ হইল ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউ এর ফুল ফর্ম হলো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ওকে, ডান। দেন আমাদের আরেকটা ইনফরমেশন জানা লাগবে, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত? এটা বোর্ড পরীক্ষায় বহুবার আসছে। হ্যাঁ, ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, আর যদি আমি কেজিতে নিতে চাই 9.11 ইন্টু 10⁻31 কেজি। আশা করি বুঝতে পারছেন। এই ইনফরমেশন গুলো কেন লাগবে? বিভিন্ন সময় ম্যাথ করতে গেলে আমাদের লাগবে। আমরা কিছু সূত্র পড়বো, হ্যাঁ, ইভিআর, হ্যাঁ, ওইখানে আমরা কক্ষপথের শক্তি নির্ণয় করব, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, বিভিন্ন সূত্র পড়বো। ওইখানে আপনি এসআই এককে মান বসালে দেখবেন অ্যান্সার মিলে না। কেন? কারণ আমি প্রমাণ করে দেখাবো আপনাদের, ওই সূত্রগুলো প্রমাণিতই হয়েছে যে মানগুলো লেখা সেটা সিজিএস এককে। এই কারণে আপনাকে অবশ্যই আপনার মানগুলো সিজিএস বসাইতে হবে, নাহলে অ্যান্সার কিন্তু মিলবে না জীবনে। আপনি অঙ্ক ঠিক করতেছেন, অ্যান্সার মিলবে না। এই কনসেপ্ট গুলো ঠিক রাখা লাগবে। শুধুমাত্র পরীক্ষায় যা আসবে ওই অঙ্ক করলে হবে না, আপনাকে একদম কেমিস্ট্রিতে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম দুইটাতেই বস হইতে হবে। আমি নিজে পার্সোনাল লাইফে পড়ালেখা করতে যে কলেজ লাইফে যেটা ফেস করছি, যে কেমিস্ট্রিতে থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে একসাথে কম্বিনেশন আমি ভালো পাই নাই। হ্যাঁ, এটা হইতে পারে আমার ব্যর্থতা। তো এরপর থেকে আমি যখন পড়াই, আমি দুইটা সমান তালে মাথায় রেখে পড়াই, থিওরি প্লাস ম্যাথমেটিক্যাল প্রবলেম দুইটাতেই বস হওয়া লাগবে। থিওরি জানি অনেক, থিওরি পড়াইতেই থাকলাম, আকাশ বাতাসে নিয়ে গেলাম, ম্যাথ করতে দিলে পারো না, হবে না। আবার ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ভালো পারো, থিওরির সময় কোনো আইডিয়াই নাই, তাও হবে না। সমান তালে আগাইতে হবে। তো এই ইনফরমেশন গুলো আমাদের এমসিকিউ প্লাস বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমে লাগবে। দেন ইলেকট্রনের পরে কোন ভদ্রলোক আসে? ইলেকট্রনের পরে আসে প্রোটন ভদ্রলোক। কোন ভদ্রলোক স্যার? ইলেকট্রনের পরে আসে প্রোটন ভদ্রলোক। তো প্রোটন ভদ্রলোক সম্পর্কে আমার থেকে ভালো আপনারাই জানেন। প্রোটন ভদ্রলোকের পরিচয়গুলো দিই। এটা আবিষ্কার করছে কে? এটা আবিষ্কার করছে 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড।
তারপর প্রোটন কোথায় থাকে আমরা জানি প্রোটন থাকে নিউক্লিয়াসে। প্রোটন এবং নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াস বা কেন্দ্রে। আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াস বা কেন্দ্রে, ইলেকট্রন গুলো কোথায় থাকে? কক্ষপথে। দেন আসেন আপনার প্রোটনের চার্জ কি স্যার? প্রোটন হলো ধনাত্মক চার্জ, তাই না? পজিটিভ চার্জ। দেন আসেন প্রোটনের চার্জের মান কি? প্রোটনের চার্জের মান কি? ইলেকট্রন এবং প্রোটন চার্জের মান সেম, জাস্ট ইলেকট্রনটা হলো নেগেটিভ, প্রোটনটা হলো পজিটিভ। মনে থাকবে ইলেকট্রন এবং প্রোটনের চার্জের মান সেম। হ্যাঁ, জাস্ট কি, জাস্ট ইলেকট্রন নেগেটিভ আর প্রোটন তার বিপরীত কি? পজিটিভ। তাহলে সেম জিনিস, জাস্ট এবার সামনে কি হবে? এবার সামনে হবে প্লাস। এবার সামনে কি হবে স্যার? সামনে হবে প্লাস। সামনে হবে কি? সামনে হবে প্লাস, আর কিচ্ছু না, সেম। ওকে, দেন আসেন প্রোটনের ভর কত? প্রোটনের ভর কত আপনারা আমার থেকে ভালো জানেন, এগুলো সব ছোটবেলায় পড়ছেন। আজকে ছোটবেলায় পড়াইতেছি। 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, ডান ডান ডান। ওকে, এবার আসি তারপরে নিউট্রন নিয়ে কথা বলি। তারপরে কে? তারপর হলো নিউট্রন ভদ্রলোক। কোন ভদ্রলোক স্যার? এরপর হলো নিউট্রন ভদ্রলোক। নিউটন ভদ্রলোকের পরিচয় কি? নিউটন ভদ্রলোককে আবিষ্কার করছে 1932 সালে। 1932 সালে জেমস চ্যাডউইক। কে আবিষ্কার করছে? 1932 সালে জেমস চ্যাডউইক। ওকে, ডান। এবার আসেন ইলেকট্রনের কি কোথায় থাকে? কেন্দ্রে বা নিউক্লিয়াসে। কেন্দ্রে বা নিউক্লিয়াসে। কোথায় থাকে? কেন্দ্র বা নিউক্লিয়াসে। নিউটনের চার্জ কি? নিউটনের চার্জ হইল, নিউটনের চার্জ হলো, এরা চার্জ নিরপেক্ষ। এরা কি? এরা চার্জ নিরপেক্ষ। আমরা জানি নিউটনটা কি? নিউটনটা হলো নিউট্রাল, চার্জ নিরপেক্ষ। এদের চার্জের মান কত? এদের চার্জের মান হইলো স্যার কত? এদের চার্জের মান হইলো 0। দেন ভর কত স্যার? নিউটনের ভর হলো 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এই তথ্যগুলো আপনারা প্রত্যেকেই জানেন। আমি জাস্ট একটু নোট করে কেন দিলাম? কারণ আপনাদের এই তথ্যগুলা, এই দেখেন আমি সুন্দর মতো একটা ছকে লিখে দিছি। এই তথ্যগুলা আপনার এমসিকিউতে, আপনার ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যখন সলভ করবেন তখন বিভিন্ন জায়গায় মানগুলা লাগবে। মানগুলো না বসাইতে পারলে আপনি যত ভালোই অঙ্ক পারেন না কেন, আপনি কিন্তু তখন কি করবেন? ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু একটুর জন্য আটকে যাবেন। এই কারণে এই টোটাল বিষয়টা নিয়ে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ভদ্রলোককে আমি একটা ছকে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা আমি আপনাদেরকে সাজায় রেডি করে দিছি। এই ছকটা যেন প্রত্যেকের আপনাদের কাছে মাথায় থাকে। মুখস্থর কিছুই নেই, আপনারা বুঝতেই পারতেছেন। জাস্ট কি করছে? এটা ছকে সাজায় দিছি, জিনিসগুলো পার্টিকুলার আমি কিন্তু আলাদা পড়ায় দিছি। ঠিক আছে, ওকে, ডান ডান। আর আরেকটা বিষয়, এই ক্লাসের পিডিএফ গুলা এই যে পড়াইতেছি স্যার, ভিডিও ক্লাস তো করলাম কিন্তু একটু নোট করা দরকার। ক্লাসের পিডিএফ গুলা ক্লাস শেষে আপনারা কমেন্টে অথবা দেখবেন যে উপরে যে ক্যাপশনটা লেখা থাকে তার নিচে একটা ড্রাইভ লিংক দেওয়া থাকবে, ওইখানে প্রত্যেকটা ক্লাসের স্লাইড গুলো পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে ক্লাসের স্লাইড গুলো পড়তে পারবেন, নোট করতে পারবেন বা প্রিন্ট করে বাসায় সুন্দর মতো বই আকারে বানাইতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পারিয়াছেন, আশা করেন বুঝতে পারছেন। ওকে, দেন আসি তারপরে টপিক হলো কোয়ার্ক কণা। একটু কোয়ার্ক কণা নিয়ে কথা বলবো। কোয়ার্ক কণা নিয়ে অনেক বেশিরভাগ বইতে, ঘোষ স্যারের বই, হাজারি স্যারের বই, কবির স্যারের বই কোয়ার্ক কণা নিয়ে তেমন কিছু লেখে নাই। তো কোয়ার্ক কণা নিয়ে না লিখলেও আমাদের অ্যাডমিশন টেস্টে কোয়ার্ক কণা থেকে কয়েকবার প্রশ্ন আসছে এবং কোয়ার্ক কণা সম্পর্কে মিনিমাম কিছু জিনিস আমাদের জানতে হবে। হ্যাঁ, যতটুকু না জানলে নয় ততটুকু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। কোয়ার্ক কণাটা একটু পড়া লাগবে। তো কোয়ার্ক কণার বেসিক কথাবার্তা, টুকটাক কথাবার্তা এখানে আমি লিখে দিছি। কোয়ার্ক হলো এক প্রকার মৌলিক কণা। এরা হ্যাড্রনের গঠন উপাদান। এরা কার? হ্যাড্রনের গঠন উপাদান। হ্যাড্রন আবার কি স্যার? হ্যাড্রন কই পাইলেন? মনে রাখবেন হ্যাড্রন বলা হয় প্রোটন আর নিউট্রনকে। হ্যাঁ, প্রোটন আর নিউট্রনকে বলা হয় হ্যাড্রন।
প্রোটন প্লাস আবার নিউট্রন না, তাহলে আবার আপনারা মনে করবেন যে যোগ করতে হবে। প্রোটন আর নিউট্রনকে কি বলা হয় স্যার? প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় হ্যাড্রন। তার মানে হ্যাড্রনের গঠন উপাদান বলতে অ্যাকচুয়ালি বোঝাইছে প্রোটন এবং নিউট্রন আসলে কোয়ার্ক কণা দিয়ে গঠিত। ঠিক আছে, তাইলে আমি বুঝতে পারলাম প্রোটন এবং নিউট্রন ভদ্রলোক, প্রোটন এবং নিউট্রন যে ভদ্রলোকটা আছে, এই প্রোটন এবং নিউট্রন ভদ্রলোক কার দিয়ে গঠিত? কোয়ার্ক কণা। প্রোটন এবং নিউট্রন কি দিয়ে গঠিত? কোয়ার্ক কণা দিয়ে গঠিত। ঠিক আছে, মনে থাকবে প্রোটন নিউট্রন বা হ্যাড্রনের গঠন উপাদান কি? কোয়ার্ক কণা। এবার আসেন, কোয়ার্ক কণা কয় প্রকার স্যার? কোয়ার্ক কণা দুই প্রকার। কোয়ার্ক কণা কয় প্রকার? কোয়ার্ক কণা দুই প্রকার। কি 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 একটু দেখি। ওকে, আমি একবারে রেডি করে নিতেছি, কারণ আমার এবার একটু পরে ঢাকা লাগবে। ওকে, ডান, মোটামুটি কাজ কমপ্লিট। ওকে, সবাই একটু দেখেন, আমি বলছি প্রোটন এবং নিউট্রন অর্থাৎ হ্যাড্রনের গঠন উপাদান কোয়ার্ক কণা। তো কোয়ার্ক কণা দুই প্রকার। প্রথমত কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হলো স্থায়ী কোয়ার্ক, একটি হলো স্থায়ী কোয়ার্ক, এবং আরেকটা কি? আরেকটা হলো স্যার অস্থায়ী কোয়ার্ক। একটা স্থায়ী কোয়ার্ক, আরেকটা হলো অস্থায়ী কোয়ার্ক। ঠিক আছে, তাহলে কোয়ার্ক কণা কয় প্রকার? প্রথমত দুই প্রকার, স্থায়ী কোয়ার্ক এবং কি অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ককে আবার দুই ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো আপ কোয়ার্ক, আরেকটা হলো ডাউন কোয়ার্ক। একটা হলো আপ কোয়ার্ক, আরেকটা কি স্যার? আরেকটা হলো ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্কের মানটা একটু মনে রাখা লাগবে, কেন একটু পরে টের পাবেন। +2/3 ইলেকট্রন, হ্যাঁ। আর ডাউন কোয়ার্কের মান মনে রাখবেন -1/, দুষ্টামি করতেছে কেন, ই। ঠিক আছে, ওকে। আর অস্থায়ী কোয়ার্ক চারটা, কি কি? টপ, বটম, তারপরে চার্ম এবং স্ট্রেঞ্জ। ওকে, তাহলে কোয়ার্ক কণাকে প্রথমত দুই ভাগে ভাগ করছে, স্থায়ী কোয়ার্ক এবং অস্থায়ী কোয়ার্ক। স্থায়ী কোয়ার্ককে আবার দুই প্রকার, আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। কি কোয়ার্ক? আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্কের মান হলো +2/3 এবং ডাউন কোয়ার্কের মান হলো -1/3। এই দুইটা মান একটু মুখস্থ রাখবেন। আর অস্থায়ী কোয়ার্ক কয় প্রকার? চার প্রকার। কি কি? টপ, বটম, চার্ম এবং কি স্ট্রেঞ্জ। ঠিক আছে, এতটুকু তথ্য আপনার একটু জানতে হবে। ঠিক আছে, কোয়ার্ক কণা সম্পর্কে আপনার এতটুকু তথ্য একটা অ্যাডমিশনের জন্য হলেও জানতে হবে। তাহলে প্রোটন এবং নিউট্রন কি দিয়ে গঠিত? কোয়ার্ক কণা দিয়ে গঠিত। দেন আপনারা পড়ছেন যে প্রোটনের চার্জ কত ধরা হয়? +1, তাই না? জি, মনে রাখবেন খুবই ইম্পর্টেন্ট কথা, মনে রাখবেন প্রোটন যে কণা আছে, ভদ্রলোক আছে, প্রোটন দুইটি আপ কোয়ার্ক,
প্রোটন দুইটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত। তাহলে প্রোটন কি নিয়ে গঠিত স্যার? প্রোটন হলো দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত। তার মানে প্রোটনের মধ্যে প্রোটন কি থাকে? প্রোটন হলো দুইটা আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপ কোয়ার্কের মান কত আমরা একটু দেখছি, 2/3। তাহলে দুইটা আপ কোয়ার্ক মানে 2 বার প্লাস 2/3, আর একটা ডাউন কোয়ার্ক মানে একটা -1/3 থাকে। এবার একটু ক্যালকুলেশন করেন তো, যে তোমরা আমার থেকে ভালো পারো এগুলো ম্যাথ। নিচে 3, উপরে 2 যোগ 2 -1, তাহলে 2 2 4 -1 হলো 3। তাহলে 3/3 কত আসে? 1, তাই না? কত আসে? +1 আসে না? দেখেন তো বেরোইছে কিনা। তাইলে প্রোটনের চার্জ কত? +1 না? বেরোইছে কিন্তু। তাহলে প্রোটন হলো দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত, এবং দুইটা আপ কোয়ার্কের মান, এই যে আপ কোয়ার্কের মান কত? +2/3। তাহলে 2/3 দুইটা, একটা ডাউন কোয়ার্ক, মান বসালে দেখেন বের হয়ে যাইতেছে যে প্রোটনের চার্জ কত? +1। ঠিক আছে, ওকে, ডান। HSC 25-এর অনেকে আসছেন টুকি দিতে, অনেকে জয়েন করছেন। ওকে, ডান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। 25-এ যারা আছেন ফাঁকিবাজি করেন না, হ্যাঁ, বদমাইশি করেন না, আপনাদেরও কিন্তু লাগবে। হ্যাঁ, আপনারা তো এই অধ্যায়গুলো সব শেষ করে চলে গেছেন, একদম মারাত্মকভাবে শেষ করে চলে গেছেন, কিন্তু শুধু শেষ করলে হবে না, প্র্যাকটিস রাখা লাগবে। তা আপনারা যদি ক্লাস কেউ কোনোটা রিভিশনের দরকার হয়, যারা বিভিন্ন আমার সাইকেলে পড়ছেন, যারা টোটাল 6 মাস আমার কাছে অর্ধেক বই শেষ করে গেছেন প্রথম অংশ, তাদের তো কোনো প্যারা নাই, তাদের কাছে আমার এই নোট প্লাস ক্লাস আছে। আর যাদের কাছে নাই আপনাদের HSC 25 ব্যাচ, তারা চাইলে 26 ব্যাচের সাথে আপনারা এই শুরুর দিকের অধ্যায়গুলো রিভিশন করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে, ডান। এবার আসেন নিউট্রন ভদ্রলোক। নিউটন ভদ্রলোক কি? নিউটন ভদ্রলোক দুইটি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক নিয়ে গঠিত। নিউটন ভদ্রলোকের কি থাকে? নিউটন ভদ্রলোকের থাকে দুইটা ডাউন কোয়ার্ক আর একটা থাকে আপ কোয়ার্ক। তাহলে ডাউন কোয়ার্কের মান কত? -1/3, দুইটা -1/3, আর আপ কোয়ার্ক কত? 2/3। দুষ্টামি করে গান ধর্ম নেই, 2/3। তাহলে কত হয় দেখো তো, 3 -1 -1 +2, তার মানে 0/3। 0/something মানে কি? 0। দেখেন তো নিউটন কি চার্জ নিরপেক্ষ না? নিউটনের চার্জ 0 একটুকে পড়ে আসছি না? আমরা একটুকে দেখে আসছি না? দেখে আসছি কিন্তু, হ্যাঁ, নিউটনের চার্জ 0 একটুকে দেখে আসছে না? কই নিউটন? ওই দেখেন, নিউটন চার্জ নিরপেক্ষ 0। হ্যাঁ, আমরা কিন্তু লিখেও আসছি নিউটনের চার্জ কি? 0, চার্জ নিরপেক্ষ। দেখছেন বেরোইছে। ওকে, আশা করব আপনাদের এতটুকু পর্যন্ত শেষ। আশা করব আপনাদের এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয় নাই, আপনারা সুন্দর মতো এতটুকু বুঝছেন। এবার আসি তারপরে পারমাণবিক সংখ্যা। এটা আমি কি পড়াবো? এটা আপনারা আমারে পড়াবেন। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হলো কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা। কোনো একটা মৌলের প্রোটন সংখ্যাই তার কি? প্রোটন সংখ্যাই তার পারমাণবিক সংখ্যা। এদেরকে প্রকাশ করা হয় কি দিয়ে? এদেরকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দিয়ে। ঠিক আছে, তার মানে আমি বলতেই পারি জেড = পি। পারমাণবিক সংখ্যায় কি সংখ্যা? পারমাণবিক সংখ্যাটা অ্যাকচুয়ালি কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে আমি বলতেই পারি জেড পি। ওকে, ডান। তারপরে আছে ভর সংখ্যা। এটা আপনারা আমার চেয়ে আরো ভালো পারেন। ভর সংখ্যা কি? কোন একটা মৌল বা পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা, প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দিয়ে। তাইলে ভর সংখ্যা কি? ভর সংখ্যা হলো প্রোটন আর নিউটন সংখ্যার যোগফল, এবং এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? বড় হাতের এ দিয়ে। তাহলে আমি বলতেই পারি এ ইকুয়াল টু পি প্লাস এন।
প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি তার ভর সংখ্যা। এর আরেকটা নাম আছে, ভর সংখ্যাকে আরেকটা নাম আছে, এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলে। এটাকে নিউক্লিয়ন সংখ্যাও বলে। ঠিক আছে, এটাকে কি বলে? নিউক্লিয়ন সংখ্যাও বলে। ওকে, এর আরেকটা নাম আছে, একে নিউক্লিয়ন সংখ্যাও বলে। এবার আমাকে যদি এইখান থেকে এবার ভর সংখ্যা বলে দিল, প্রোটন সংখ্যা বলে দিল, নিউট্রন সংখ্যা বের করতে বললো, পারবো না? পারবো, কারণ আমি জানি n ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, n ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো? পি এই পাশে আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে a মাইনাস পি। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়? নিউট্রন সংখ্যা পাওয়া যায়। দেন আসেন কি, এবার আমরা একটু বিভিন্ন কিছু লেখার নিয়ম, প্রতীক লেখার নিয়ম দেখব। এটা আপনারা আমার থেকে অনেক ভালো পারেন। ধরলাম এক্স একটা মৌল বা পরমাণু, এক্স একটা মৌল বা পরমাণু, যাই হোক না কেন, একটা মৌল বা পরমাণুর ডান পাশে উপরে থাকে তার কি সংখ্যা? তার চার্জ সংখ্যা। ডান পাশে উপরে থাকে তার চার্জ সংখ্যা। ডান পাশে নিচে কি থাকে? ডান পাশে নিচে থাকে তার পরমাণু সংখ্যা। কি থাকে? পরমাণু সংখ্যা। দেখেন, আমি যখন কোনো চার্জ লিখি, ধরেন সোডিয়াম প্লাস, ক্লোরাইড আয়ন, Cl মাইনাস, চার্জ গুলা কোথায় লিখি? ডান পাশে উপরে না? জি। তাহলে একটা মৌল বা পরমাণু ডান পাশে উপরে থাকবে তার চার্জ সংখ্যা, ডান পাশে নিচে কি থাকে? পরমাণু সংখ্যা। ওজোন O3, Cl2, N2, কতগুলা পরমাণু আছে সেই সংখ্যাটা কোথায় লিখি সব সময়? ডান পাশে নিচে। বাম পাশে নিচে কে থাকে? বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা। বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা। কে থাকে? পারমাণবিক সংখ্যা থাকে। আর বাম পাশে উপরে কে থাকে? বাম পাশে উপরে থাকে ভদ্রলোক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, একটু আগে মাত্র যাকে পড়ে আসলাম। ঠিক আছে, ওকে। আরো দুইটা কথা একটু মনে রাখতে হবে। মনে রাখবো, পরমাণুগুলো নরমালি তড়িৎ নিরপেক্ষ, এদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে? সমান থাকে। পরমাণুগুলোতে সাধারণত কি থাকে? ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে? সমান থাকে। আচ্ছা, 2 নম্বর কথা মনে রাখবো, চার্জ যদি পজিটিভ হয় তার মানে আমরা জানি ইলেকট্রন কম আছে। কেন? ছোটবেলায় পড়ছি রাসায়নিক বন্ধন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তখন হয়ে গেল সোডিয়াম প্লাস। তার মানে সোডিয়াম যখন একটা ত্যাগ করলো তখন কিন্তু প্লাস হইলো। দুইটা ত্যাগ করলে, সোডিয়াম যদিও দুইটা ত্যাগ করা কঠিন, তাই না? জি, আমরা এগুলো পড়বো পর্যায়বৃত্ত ধর্মে। ম্যাগনেসিয়াম দুইটা ত্যাগ করলে ম্যাগনেসিয়াম 2 প্লাস। তো ইলেকট্রন ত্যাগ করলে প্লাস চার্জ বাড়ে, তার মানে প্লাস চার্জ মানে ইলেকট্রন ছেড়ে দিছে, কমে গেছে। তাহলে মনে রাখবো, চার্জ পজিটিভ মানে ইলেকট্রন কম, আর চার্জ নেগেটিভ মানে কি? ইলেকট্রন বেশি। চার্জ নেগেটিভ মানে কি স্যার? ইলেকট্রন বেশি। যেমন আমরা জানি, ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে তখন কি হয়? ক্লোরাইড হয়। তাহলে মাইনাস মানে হলে ইলেকট্রন যোগ হইতেছে, আসতেছে, তার মানে ইলেকট্রন কি আছে? বেশি আছে। ঠিক আছে, এগুলো ছোটবেলার পড়া। স্যার, ইয়ার চেঞ্জে কেমিস্ট্রিতে 75 আউট অফ 70, যা আপনার জন্য হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিন্তু এটা আমার জন্য না, আপনার পরিশ্রমের জন্য। আমি তো জাস্ট গাইডলাইন। ভাল লাগে খুব, মানে খুবই ভাল লাগে। তোদের ব্যাচ থেকে আমি 25 বছরে মারাত্মক কিছু রত্ন পাইছি, যারা আমার সব মুহূর্তে আমার সাথে একসাথে হাত ধরে হাঁটতেছিস, এবং তোদের রেজাল্ট গুলা শুধু সেকশনে না, পুরো কলেজের মধ্যে টপ ক্লাস। এবং কেমিস্ট্রিতে মাথা নষ্ট রেজাল্ট করস তোরা, তো মানে এটা ক্রেডিট আসলে আমার থেকে বেশি তোদের। আমি তোদের গাইডলাইন, তোদের জাস্ট এই পথটা ধরাই দিই, কিন্তু নিজে পরিশ্রম না করলে আমি যত ভালোই পড়াই, তোরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারিস নাই। তো আমার মানে খুবই আমি সৌভাগ্যবান, তোদের মতো স্টুডেন্ট পাইছি। এবং তোদের যে ভালোবাসার সাপোর্ট সেই শুরু থেকে দীর্ঘ 1 বছর হয়ে যেতেছে পথ চলার, তো তোদের কাছ থেকে যেই ভালোবাসাটা শুরুর দিন পাইছি, এখন পর্যন্ত তাই পাইতেছি। তো এটা আমি আসলে খুবই কৃতজ্ঞ, আমার এই জীবনে আমি খুবই কৃতজ্ঞ আসলে। ওকে, এবার আসি, গেল। তারপরে এখন তাহলে আমি তো কিছু অঙ্ক করতেই পারি। যেমন ধরেন ছোটবেলার 19-এর অঙ্ক যদি আমি দিই, ভদ্রলোক সোডিয়াম প্লাস, এর আপনি একটু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করেন তো। তো আপনারা তো পর্যায়বৃত্ত ধর্ম, আমি তো পড়াই নাই, সুতরাং ধরে নিলাম আমি একটু আপনাকে হেল্প করি। হ্যাঁ, আমি পড়াইলার পরে এটার হেল্প করতাম না, কারণ পর্যায়বৃত্ত ধর্ম আমি পড়াবো, এরপরে ওইখানে প্রত্যেকটা মৌলের আলাদাভাবে আপনার চিনতে হবে, আলাদা ভাবে তার সব জানতে হবে। এমন ভাবেই পড়াবো, এমন ভাবেই পড়াইছি, 25 ব্যাচ জানে। তো আপনার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা কত? 23। এবার আপনাকে আমি বললাম এর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনটা বের করো।
তা আপনি জানেন পারমাণবিক সংখ্যা মানেই হলো প্রোটন সংখ্যা, তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 11, তার মানে প্রোটন সংখ্যা 11। জি। তারপর আপনি জানেন ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে, নরমালি ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে, তাহলে ইলেকট্রন 11 হওয়ার কথা, কিন্তু এখানে চার্জ আছে +1। আমরা একটু আগে পড়ছি চার্জ প্লাস থাকা মানে ইলেকট্রন কি আছে, কম আছে, তাহলে একটা ইলেকট্রন কমে যাবে, তাহলে একটা ইলেকট্রন বিয়োগ করে দিলে কত, 10। আর নিউটন সংখ্যা আমরা একটু আগেই পড়ে আসছি, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কি পাওয়া যায়, নিউটন সংখ্যা পাওয়া যায়, তাহলে কত হবে, 4, 12। আশা করি বুঝতে পারছেন, এই অঙ্কগুলো ছোটবেলায় করছেন। ওকে, অবশ্যই অবশ্যই দোয়া থাকবে, সব সময় দোয়া থাকবে, তোরাই তোমার শক্তি, সব সময় দোয়া থাকবে। এবার আমি যদি আপনাকে ম্যাগনেসিয়ামটা বের করতে বলি, তাহলে আমার চেয়ে ভালো আপনি বের করতে পারবেন। আমি বলে দিলাম ম্যাগনেসিয়ামটা বের করো, এটা আপনারা করবেন, করে আমারে কমেন্টে এখন জানান, নাহলে যারা ইউটিউবে দেখবেন তারা জানাবেন, বলবেন কত হয়। এবার একাধিক অণুর ক্ষেত্রে একটু বের করি। আচ্ছা, এর আগে যৌগমূলকের ক্ষেত্রে বের করি। যৌগ মূলকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। ভদ্রলোকেরা মাত্র স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে উঠছেন, 26 ব্যাচ। হ্যাঁ, আপনাদের যৌগ মূলকের একটা সুন্দর ছক দেওয়া ছিল, যদি না পড়েন এখনই নিজের কান নিজে ধরে ওই ছকটা খুলবেন, অথবা একটু সুন্দর মতো ছবিটা তুলে সামনে টাঙায় রাখবেন। হ্যাঁ, যৌগমূলক ভুললে চলবে না, যৌগমূলক বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগবে। তো আমি আপনাকে বললাম, একটা প্রশ্ন দিলাম যে স্যার আপনি সালফেট মূলকে মোট কতটি ইলেকট্রন আছে, বের করেন। সালফেট মূলকে মোট কতটি ইলেকট্রন আছে বের করেন। এখন আপনি সালফেট মূলক যদি না চিনেন, তাইলে কিন্তু আপনি অঙ্কটা যতই পারেন কিন্তু করতে পারবেন না। কেন? আপনি সালফেট মূলকের সংকেত তো জানেন না। তো আপনারা জানেন সালফেট মূলকের সংকেত কি, SO4 2-। তাহলে প্রথমে সংকেতটা লিখলাম। এবার চাইছে মোট এই সালফেট মূলকে কতটা ইলেকট্রন আছে। আপনারা 9, 10 এরকম বিভিন্ন পরমাণু বা মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নির্ণয় করছেন, বাট যদি আমাকে কোনো যৌগ দেয় বা যৌগ মূলক দেয়, তখন আমি কি করব? দেখেন এখানে সালফেট মূলকে প্রথমে কি আছে, সালফারের পারমাণবিক সংখ্যা কত, 16। তার মানে আমরা জানি পারমাণবিক সংখ্যা 16, তার মানে প্রোটন সংখ্যা 16, তার মানে ইলেকট্রন সংখ্যা 16। তাইলে সালফারের পারমাণবিক সংখ্যা যেহেতু 16, তার মানে প্রোটন সংখ্যা 16, তার মানে ইলেকট্রনও কয়টা আছে, 16টা। গেল। যোগ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8, তার মানে কয়টা ইলেকট্রন আছে অক্সিজেনের কাছে, 8টা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হলো 8। কিন্তু অক্সিজেন ভদ্রলোক কি একা আছে নাকি তার সাথে অনেকে আছে? অক্সিজেন কিন্তু 4টা আছে। হ্যাঁ, অক্সিজেন কিন্তু ও একটা না, অক্সিজেন আছে কয়টা, 4টা। তাহলে যতগুলো অক্সিজেন, এটাতে একটা 8টা থাকে, তাহলে 4টার জন্য ইন্টু 4 দিলাম। এবার চার্জ মাইনাস আছে, আমরা একটু আগেই পড়ছি চার্জ প্লাস থাকা মানে ইলেকট্রন কম আছে, আর মাইনাস থাকা মানে ইলেকট্রন বেশি আছে। তাহলে মাইনাস আছে, তার মানে ইলেকট্রন বেশি আছে, কয়টায়, 2টা, দুইটা ইলেকট্রন বেশি আছে। টোটাল এই যৌগমূলকটায় ইলেকট্রন কয়টা আছে, 16, 4 8 32, 48, আর 2 কত, 50। টোটাল এখানে ইলেকট্রন আছে 50টা। বুঝতে পারছি কিনা? আশা করি বুঝতে পারছেন। আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাইতেছে? আমার সাউন্ড ক্লিয়ার আছে? আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, ডান। এবার আসেন, আমি আপনাকে যদি বলি এই বোর্ড দুষ্টামি করিস কেন, নাইট্রেট মূলকে মোট কতটি ইলেকট্রন আছে? এটা আমার থেকে আপনারা এখন ভালো পারবেন না অবশ্যই। নাইট্রেট মূলক মানে আগে আপনাকে জানতে হবে নাইট্রেট মূলকের সংকেত NO3-। আর যারা জানেন না বা ভুলে গেছেন বা ফাঁকিবাজি করছেন অথবা পড়েন নাই, তারা নিজের কান নিজে ধুইরে আগে একটা 19 বইটা খুলে ছকটা বের করবেন, পড়বেন। এবার লাগবে, বিভিন্ন জায়গায় লাগবে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7, তার মানে তার ইলেকট্রন কয়টা আছে, 7টা।
অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে, তাই 3 গুণ, যতগুলো পরমাণু তত গুণ। চার্জ মাইনাস আছে, তার মানে কি হবে? তার মানে কিন্তু হবে +1। তাহলে 3 এটা 24 আর 7 31 আর 1 কত? 32। টোটাল ইলেকট্রন আছে কয়টা? টোটাল ইলেকট্রন আছে স্যার 32টা। টোটাল কয়টা ইলেকট্রন আছে? 32টা। ঠিক আছে, ওকে। আপনারা যারা ক্লাসটা করতেছেন তারা পারলে এখনই অথবা পরে কমেন্টে, আর যারা ইউটিউবে ক্লাসটা করবেন তারা কার্বনেট মূলকে মোট কয়টা ইলেকট্রন আছে এটা একটা অ্যান্সারটা আমাকে দিবেন। হ্যাঁ, এটার অ্যান্সারটা একটু কমেন্টে জানাবেন, আমি দেখবো আপনারা পারেন কিনা। ঠিক আছে, এইটার অ্যান্সারটা আপনারা কমেন্টে আমাকে দিবেন। কার্বনেট মূলকে মোট কতটি ইলেকট্রন আছে, অ্যান্সারটা আপনারা একটু দিবেন। এবার আসি তারপরে একাধিক অণুর ক্ষেত্রে, যদি স্যার একাধিক অণুর ক্ষেত্রে আমাকে নিউটন সংখ্যা বের করতে বলে, আসছে তো, হ্যাঁ আসছে তো, ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তো আসছে। একাধিক অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা নির্ণয়। একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা কি করব? নিউটন সংখ্যা নির্ণয় করব। ওয়াও, একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরেন আমি আপনাকে বললাম অক্সিজেন এর 15টি অণুর, অক্সিজেনের 15টি অণুর নিউট্রন সংখ্যা কতটি? আমি আপনাকে অক্সিজেনের 15টা অণুর, হ্যাঁ, যে একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করব কিভাবে। তো প্রথমে লিখি কি আছে, অক্সিজেন। নিউটন সংখ্যাকে কেমনে বের করে? আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায়। একটুকে পড়ে আসছি, একটুকে পড়ছি না? নিউটন সংখ্যা মানে হলো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। পড়ছি না? পড়ছি। তাইলে আমি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কি পাইলাম? নিউটন সংখ্যা। কার? অক্সিজেনের। কয়জনের? একজনের। অক্সিজেন আছে কয়জন? 3 জন। তাহলে যতগুলো পরমাণু তত দিয়ে গুণ করছি। চাইছে কি? এই যে অণু, এরকম কয়টা অণুর? 15টা অণুর। এর সাথে আরো এরকম কয়টা অণু গুণ করতে হবে? আরো 15টা। গুণ করলে কত হয়? 8 × 3 × 15। তার মানে 3 × 45, 8 × 45 360, 360টি। কঠিন কিছু মনে হয় না। আশা করি বুঝতে পারছেন। ওকে, ডান। আশা করি বুঝতে সবাই পারছেন। তাহলে এরা যদি আমি একটু সূত্রের ফরম্যাটে নিতে চাই, কি লিখতে পারি দেখেন তো, যে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু, প্রথমে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা দিছি, তার সাথে কি করব? তার সাথে এই যে 3 কি পরমাণু, যতগুলো পরমাণু থাকবে তাহলে তার সাথে পরমাণু সংখ্যা গুণ, যতগুলো পরমাণু থাকবে সেইটা গুণ, তার সাথে আমাকে একাধিক অণুর ক্ষেত্রে যতগুলো অণু বলবে তার সাথে আবার কি করব? অণু সংখ্যা গুণ করব, অণু সংখ্যা। তাইলে আমি কি পেয়ে যাব? একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা পেয়ে যাব। যারা ক্লাসটা করতেছেন তাদের জন্য কাজ থাকবে নাইট্রোজেন এর 10টি অণুর নিউটন সংখ্যা কয়টি বের করবেন। ঠিক আছে, আপনারা কমেন্টে সুন্দর মতো আমাকে অ্যান্সারটা দিবেন। নাইট্রোজেনের 10টি অণুর নিউটন সংখ্যা বের করবেন। ঠিক আছে, এই অ্যান্সারটা একটু কমেন্টে দিবেন। ইউটিউবে করেন বা ফেসবুকে করেন। ঠিক আছে, ওকে। তাহলে একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করতে আমরা পারছি। দেন আসেন, ঢাকা ভার্সিটি 18 সালে আসছিল যোজন ইলেকট্রন নির্ণয়। যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, যেটা আপনারা 9-10-এ পড়ছেন, দেখছেন 9-10-এ প্রশ্ন ঢাকা ভার্সিটি চলে আসছে। যোজন ইলেকট্রন নির্ণয়, যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন জিনিসটা কি?
কোনো একটা কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ যে শক্তি স্তরটা, সবচেয়ে বাইরের যে শক্তি স্তরটা, তাকে বলা হয় যোজ্যতা স্তর। আমরা জানি ভ্যালেন্সি শেল। তাহলে কোনো একটা পরমাণুর সবচেয়ে বাইরের সর্ববহিস্থ শক্তি স্তরকে কি বলে? যোজ্যতা স্তর। এই যোজ্যতা স্তরে যতগুলো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে তাকে তার যোজনী বলে। আমরা এটা 9 10-এ পড়ে আসছে। এখন ওইটা আমার কাজ না, এখন আমার কাজ যোজন ইলেকট্রন। এই যে যোজ্যতা স্তর, এই যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমি জোর বিজোর বুঝি না, টোটাল যে সর্ববহিস্থ শক্তি স্তর, যোজ্যতা স্তর, এইখানে মোট যতগুলো ইলেকট্রন আছে সেইটাই হলো তার কি? সেইটাই হলো তার যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তার যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি নাইট্রোজেনের যোজন ইলেকট্রন কত বা যোজ্যতা ইলেকট্রন কত? নাইট্রোজেন কত? 7। তার মানে প্রথম শেলে আছে 2টা, পরের শেলে আছে 5টা। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 5। আমি যদি আপনাকে বলি ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিন কত স্যার? ক্লোরিন হলো 17। তার মানে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শেলে যাবে 2টা, পরের শেলে 8টা, আর কয়টা আছে? 7টা। তাহলে লাস্টের শেলে যাবে 7টা। তাইলে এই ক্লোরিন বাবাজের যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কি হবে? এই দেখেন সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন হবে 7। আশা করি বুঝছেন। জি, তাইলে এখন যদি আমি আপনাকে ঢাকা ভার্সিটির ওই প্রশ্নটাই দেই, থায়োসালফেট আয়নে মোট যোজন ইলেকট্রন কতটি? তখন আপনি কি করবেন? প্রথম যেটা শিখছি সেটা ছিল মোট ইলেকট্রন সংখ্যা যৌগমূলকের ক্ষেত্রে। আর এখন কি চাইছে? এখন যোজন ইলেকট্রন। মোট ইলেকট্রন আর যোজন ইলেকট্রন কিন্তু আলাদা। মোট ইলেকট্রন, নাইট্রোজেনের মোট ইলেকট্রন 7টা, ক্লোরিনের মোট ইলেকট্রন 17টা, আর নাইট্রোজেনের যোজন ইলেকট্রন 5টা, ক্লোরিনের যোজন ইলেকট্রন কয়টা? 7টা। ঠিক আছে, ওকে। তো আগে আমার থায়োসালফেটের সংকেত জানা লাগবে। তো যেহেতু আপনি 26 ব্যাচ, আপনাকে আমি ধরে নিলাম থায়োসালফেট আপনি জানেন না, এটা আমি আপনাকে বলে দিলাম, সমস্যা নাই, শিখে যাবেন, আছে আমাদের সামনে। তো থায়োসালফেটের সংকেতটা লিখলাম H2O3 2-। এবার এর কি চাইছে? যোজন ইলেকট্রন চাইছে মোট। তাইলে সালফার ভদ্রলোকের পারমাণবিক সংখ্যা কত? 16। জি, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 আর কত? 6। তাহলে সালফারের যোজন ইলেকট্রন কয়টা? 6টা। লিখলাম 6। সালফার কি একটা আছে না 2টা আছে? 2টা। যতগুলো পরমাণু তত দিয়ে গুণ, ইয়েস, যোগ। এবার আসি অক্সিজেন ভদ্রলোক। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তাইলে এর ইলেকট্রন বিন্যাস করলে 2 আর কত? 6। তাহলে এরও যোজন ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এখানে 6। অক্সিজেন কয়টা আছে? 3টা। চার্জ মাইনাস থাকা মানে ইলেকট্রন কি আছে? বেশি। কয়টা? 2টা। তাহলে +2। কত হইলো? 6 2 12, 3 6 18। তাহলে কত? 12 আর 18 কত? 18 28 আর 2 30, আর 2 কত? 32। তাহলে টোটাল কয়টা হবে যোজন ইলেকট্রন? 32টা। কঠিন কিছু না। তাহলে থায়োসালফেট আয়নের মোট যোজন ইলেকট্রন কয়টা? 32টা। আর মোট ইলেকট্রন বলে তখন টোটাল ইলেকট্রনটা যোগ করতাম। কথা বুঝতে পারছি? কথা আশা করি বুঝতে পারছি। ওকে, ডান। তানভীর ইসলাম আসিফ বলছেন আরেকবার বুঝান। আচ্ছা, আরেকবার কোনটা বুঝাবো বলেন? আরেকবার কোনটা বুঝাবো বলেন? কোনটা? এইখানে নাকি এইখানে? বলেন কোনটা বুঝাবো, আরেকবার বলেন, আমি বুঝাইতেছি। আচ্ছা বলেন, আপনার কমেন্টে ধরলামই, বলেন কোনটা বুঝাবো? তানভীর আসিফ আমাকে একটু বলেন জাস্ট কোনটা বুঝাবো, আমি বুঝাইতেছি। আবার কোনো সমস্যা না, আমার কাজই তো বুঝানো। বলেন কোনটা বুঝাবো আরেকবার? বলেন আরেকবার কোনটা বুঝাবো বলেন। ততক্ষণে আমি, এটা মনে হয় একটু সরে গেছে। বলেন, আপনি বলেন, ততক্ষণ আমি একটু সাজাই নি, এটা একটু সুন্দর হয়েছিল না। এবার ঠিক আছে, বলেন কোনটা আরেকবার বুঝাবো।
এই বেদ্যপ। আচ্ছা প্যারা নেই, আগেরটা ভাইয়া। আচ্ছা, একাধিক অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা নির্ণয়। আচ্ছা আমি তোমার এটা করে দিই, আরেকটা করে দিই। আমাকে বলছে নাইট্রোজেন এর 10টি অণুর নিউটন সংখ্যা কয়টি? বুঝছেন? এবার ভালো মতো মনোযোগ দেন। এটা হলো একটা অণু, এরকম কয়টা অণুর চাইছে? 10টা অণুর। কি চাইছে? নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যা বের করে কিভাবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা 14 মাইনাস প্রোটন সংখ্যা 7, বিয়োগ করলাম। এখন নাইট্রোজেন কি একটা আছে না দুইটা আছে? দুইটা। তাহলে এর সাথে কত গুণ করতে হবে? 2। তিনটা থাকলে 3, যতগুলো পরমাণু থাকবে তত দিয়ে গুণ করতে হবে না? জি, করলাম। এবার এইটা তো গেল, এই টোটালটা তো একটা অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা। আমার চাইছে কয়টা অণু? 10টা অণু। তাহলে এর সাথে কি আমার আরো 10 গুণ করতে হবে না? জি। তাহলে বিয়োগ করলে 7, 7 দুগুণা 14, ইন্টু 10 কত? 140। আশা করি এখন আর সমস্যা থাকার কথা না। আশা করব এখন আর সমস্যা থাকার কথা না। আমার পরিচিত অনেকে আসছিস, সোয়াব মারুফ ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছিস। তো আমি বলছিলাম যে পাবলিক লাইভ তো কমেন্ট টমেন্ট পড়বো না, তাহলে ক্লাস হ্যাম্পার হয়। তো পাবলিক লাইভে শুধু পড়াবো ধুমছে, সবাই লিখবেন, আমি দেখবো। হ্যাঁ, আর যার যা প্রশ্ন আছে ওটা অ্যান্সার অটো পেয়ে যাবেন। তো তারপরে না দিয়ে পারলাম না। ওকে, ডান। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আজকের ক্লাসটা ছিল 9-10 এর পড়া স্যার। হ্যাঁ, আজকের ক্লাসটা ছিল 9-10 এর পড়া, একদম পানি পানি পড়া। ঠিক আছে, একদম পানি পানি পড়া। আজকের ক্লাসটা কঠিন কিছুই ছিল না। মোটামুটি আপনাদেরকে পরমাণু কি, পরমাণুর মূল কণিকা কয় প্রকার, সেই কণিকাগুলোর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করা, তার একটা ছক রেডি করে দেওয়া। দেন আপনার কোয়ার্ক কণা কথাবার্তা, যেটা আপনাদের মূল বইতে, কিন্তু আপনাদের যে বইগুলো কিনছেন এখানে নাই, বাট অ্যাডমিশন টেস্টে আসে, সুতরাং ওইটা নিয়ে যতটুকু কথা দরকার অতটুকু মিনিমাম নলেজ সুন্দর মতো দিয়ে দিছি। তারপর আমরা কিছু বেসিক কথাবার্তা, ছোট ছোট অঙ্ক আমরা সলভ করলাম, এবং একই সাথে আমরা মোটামুটি প্রথম যে আজকের লেকচারটা শেষ করলাম। আর নেক্সট দিন আমরা পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, তারপরে কোয়ান্টাম সংখ্যা, বর্ণালী, দ্রাব্যতা, এইভাবে করে আমরা পার্ট পার্ট করে সুন্দর মতো অধ্যায়টা শেষ করব। আর বলছি আমি, এটা কিন্তু একটা সাইকেলের ক্লাস। হ্যাঁ, আমি তো গোজামিল দিতে আসি নাই। হ্যাঁ, আমি এমন না যে পাবলিক লাইভে আসছি জাস্ট কোন রকম জাস্ট মেইন পড়ায়া একটু বুম দিয়া শেষ চলে গেলাম, এমন না। আমি টোটাল আপনাদেরকে 3টা অধ্যায় ফ্রি শেষ করাই দিব, এবং এটা চলতেই থাকবে। এর মধ্যে সাইকেল 2 শুরু হয়ে যাবে সামনের মাসে। হ্যাঁ, পেইড কোর্স কিন্তু শুরু হয়ে যাবে। পেইড কোর্স মতো অন্য অধ্যায় না চলবে। হ্যাঁ, পর্যাবৃত্ত ধর্ম সাথে আর একটা মেয়ে ভালো অধ্যায় দিব, এটা এখন বলবো না। কিন্তু আপনার এই ক্লাসগুলো চলতেই থাকবে। কি বার? প্রত্যেক রবি এবং মঙ্গলবার আমি রুটিন একটা সুন্দর মতো পাবলিশ করে দিব আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইচএসসি 26 ব্যাচ আপনাদের গুণগত রসায়ন, পরিবেশ রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই 3টা অধ্যায় বলতে কোনো সমস্যা রাখবো না। একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে অ্যাডমিশনের পরে 60% কভার করে শেষ করে দিব। চিন্তার কোনো কারণ নাই, এটা আপনাদেরকে চলতেই থাকবে সুন্দর মতো যতদিন ক্লাসটা শেষ না হয়। এই 3টা অধ্যায় সুন্দর মতো শেষ করে দিব। তার পাশাপাশি প্রিপারেশন নিয়ে নেন, আপনাদের কিন্তু অন্য অধ্যায়ের জন্য সাইকেল আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।